স্টুডেন্টস, আজকে সেমিস্টার 3 ক্লাস 12-এর 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পার্ট 1 যে পর্বটি ফিজিক্সের যেটি হয়েছে পরীক্ষা, তার আনসার কিগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা আমার কাছে যে সেটের প্রশ্নটি রয়েছে, তড়িৎভেদ্যতা দিয়ে একটি প্রশ্ন ছিল। এক্ষেত্রে তোমরা জানো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বা তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ হয় ভি সমান 1/√μ এপসাইলন। মিউ হচ্ছে চৌম্বক ভেদ্যতা, এপসাইলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা। এবার এদের ভ্যালুগুলো দেখো গিভেন আছে দুটো, যদি আমরা বসাই তাহলে মিউ নট এপসাইলন নট চলে আসবে। যেটা আলোর বেগ হয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয় সি সমান 1/√μ নট এপসাইলন নট, মানে এর ভ্যালুটা চলে আসে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং এইটা যে অপশানের সাথে মিলবে, এগুলো কাটাকাটি করে 2 কেটে যাচ্ছে, এই অপশানটা তোমাদের হয়ে যাবে। কী করে আসছে না, আসছে ভি সমান 1/√μ এপসাইলন। পরেরটা দেখে নাও। তোমরা জানো যে অনেকগুলো তরঙ্গ দেওয়া আছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, সাজালেই হয়ে যাবে। রামমোহন অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাভ ইউনিক এক্সমাস গিফট। যেগুলো আছে সেগুলোকে তোমরা গোল করে নিলে। রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড আছে, এক্স রে আছে। যত আমরা লেফট টু রাইটে যাব তত ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। সুতরাং এখানে রেডিও ওয়েভ, তার তরঙ্গ দৈর্ঘ্য, এখানে যে এটা আছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে ল্যামডার ভ্যালুটা এখানে বাড়ে না, এখানে ল্যামডার ভ্যালুটা কমে হবে, বুঝলে? শক্তি বাড়ে, শক্তির মানটা বাড়ে। তাহলে ল্যামডা রেডিও ওয়েভ যেটা রয়েছে, রেডিও তরঙ্গের ল্যামডা সবচেয়ে বেশি হবে, আর আমাদের এখানে গামার সবচেয়ে ছোট হবে, কিন্তু আমাদের আছে এক্স রে, এক্স রেটা হবে সবচেয়ে ছোট। তাহলে রেডিও তরঙ্গ দেখো তুমি সবচেয়ে বেশি ল্যামডা কোনটা পড়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি তুমি দেখো 10⁻3, তার মানে 4-এরটা তোমার 10⁻3 বি হবে, যেটা 4-এরটা বি দেখো এই দুটো আছে, সুতরাং এই দুটো অপশান প্রথমে বাদ দিলাম। এই দুটোর মধ্যে এবার তুমি দেখে নাও এক্স রশ্মি 3 নম্বরে যেটা আছে সেটা সর্বনিম্ন হবে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, শক্তি সবচেয়ে বেশি যেগুলো আছে এগুলোর মধ্যে। তাহলে এক্স রশ্মি হয়ে যাবে সর্বনিম্ন। সর্বনিম্ন তুমি যদি খুঁজতে যাও তাহলে দেখবে 10⁻⁹। তাহলে ডি, 3-এরটা ডি আছে এইটাতে। সুতরাং এই অপশানটাই শুধুমাত্র ডি এর অপশানটা ঠিক হবে তোমাদের। এরপর প্রশ্নগুলো বেশ বড় বড়, বাংলা, ইংরেজি, হিন্দি একসাথে রয়েছে। 3-এরটা দেখো, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর, মানে আই হেড তুমি এখানে লিখে নিলে। এবার দেওয়া আছে বি এর মান, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে এইটা, কে হেড বরাবর দেওয়া আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মান। আমরা জানি যে ইএম ওয়েভের আমাদের যে চ্যাপ্টারটা আছে সেখানে E0/B0 সমান সি হয়, অর্থাৎ E0-র যে মানটা B0 ইন্টু সি হবে। B0-এর ভ্যালু দেওয়া আছে, ইন্টু সি করে সি মানে 3 × 10⁸ বসিয়ে 7.2 এর মানটা পাওয়া গেছে। তাহলে 7.2 এই দুটো অপশানে আছে, এই দুটো বাদ গেল, প্রথমেই তুমি ক্রস করে বাদ দিয়ে দিলে। এবার কি দেখবে ডিরেকশনটা জে হ্যাট নাকি আই হ্যাট। এমনিভাবে আমরা দেখে নিতে পারি যে আলটিমেটলি ওটা আই হ্যাট বরাবর যাবে, সুতরাং আই হ্যাট আর হওয়ার সম্ভাবনা নেই। এখানে এমনিতে আমরা দেখতে পাচ্ছি জে হ্যাট হবে। তাও তুমি একবার ওই সি সমান ই ক্রস বিটা দেখে নিলে, জে ক্রস কে যদি হয়, কে মানে হচ্ছে এটা চৌম্বক ক্ষেত্রটা, যেটা তড়িৎ ক্ষেত্র, তাহলে তবেই সেটা আই বরাবর হবে। সুতরাং এই অপশানটা ঠিক হবে। তাহলে ডিরেকশনটা বোঝার জন্য তোমাকে ই ক্রস বি এইটা একবার নিয়ে নিতে হচ্ছে, আর মানটার জন্য E0/B0 সমান সি, এই ফর্মুলা থেকে 7.2 চলে আসছে। উত্তর হবে এইটা 7.2 জে। এবার 4 নম্বরে যে প্রশ্নটা আছে, পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি প্রবাহের তুলনায় ডিসি প্রবাহ কম বিপজ্জনক। আমরা তো জানি যে 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক 220 ভোল্ট ডিসি থেকে, সুতরাং এই স্টেটমেন্টটা ঠিক আছে। আর এটাও IRMS সমান I0/√2 হয়। √2কে যদি তুমি হিসেব করো তাহলে দেখবে 0.707, পার্সেন্টেজে করলে 70.7 অফ I0, মানে এটাও ঠিক আছে। এই দুটোই যেটা ঠিক আছে সেটা বিবৃতি 1 এবং 2 অর্থাৎ অপশান সিটা দুটোই সত্য আছে। 4-এরটা হয়ে গেল। 5-এরটা, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তোমরা জানো যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক হচ্ছে এম, কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন। সেটা সেলফ ইন্ডাকটেন্সের যে আমাদের কোএফিসিয়েন্ট তার সাথেও সমান হয়। এল এবং এম একই মাত্রীয় সংকেত, এবং সেটা শক্তি থেকে আমরা নিয়ে আসতে পারি E সমান ½ LI², সেটা থেকে শক্তি মানে হয়ে যাবে mL²⁻², কার্যের মাত্রার সাথে সমান, কিংবা ফাই সমান LI, এটার থেকেও নিয়ে আসা যায়, অপশান বিটা হবে। এটা একদম ডিরেক্ট কোশ্চেন ছিল, তোমাদের অনেকের মুখস্থ থাকতে পারে এটা। 6 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো দেখানো আছে। এটা
এই জায়গাটাতে লক্ষ্য করো, এটা আমাদের স্ট্রাকচারটা এটা এইভাবে ডাইভার্জিং হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে কম জায়গার মধ্যে কিন্তু আছে, এখানে বেশি জায়গার মধ্যে ক্ষেত্রফলটা যদি তুমি দেখো তাহলে এখানে কম জায়গার মধ্যে যেহেতু তড়িৎ বলরেখাগুলো রয়েছে, সুতরাং এর জায়গায় এর মানটা তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু বেশি, এবং দূরের দিকে যত এই দিকে যাবো আমরা তড়িৎ ক্ষেত্রের মানটা কমে যাবে। সুতরাং এ এ যে পয়েন্টটা আছে সেখানে তড়িৎ ক্ষেত্রের মানটা বেশি হবে। অপশান এতেই এ আছে, সেটাই উত্তর হয়ে গেল। এরপরেরটা দেখো 7 নম্বরটা, বায়ু মাধ্যমে আছে পরস্পর, আমি একদম কষে দিয়েছি, কিউ এবং 4Q ধরে নিয়েছি, তাদের আমরা মনে করছি যে কিউ থেকে এক্স মিটার দূরে আছে, টোটালটা হচ্ছে 0.18 মিটার। তাহলে এই বি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র শূন্য হতে হয়, তাহলে এর জন্য কিউর জন্য যে তড়িৎ ক্ষেত্র এখানে হবে আর 4Qর জন্য যে তড়িৎ ক্ষেত্র এখানে হবে তাদের মান সমান এবং বিপরীতমুখী হতে হবে, তবে সেটা ক্যান্সেল হবে, ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। সেখানে বলা যাচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য। তাহলে মানগুলোকে আমরা সমান করে দিয়েছি। তড়িৎ ক্ষেত্র কীভাবে যেখানে বের করা হয় সেখানে একটা একক ধনাত্মক আধান আমরা মনে করি, তাহলে কিউ ইন্টু 1 এর ডিস্টেন্সটা এক্স, এটা 4Q ইন্টু 1 আর ডিস্টেন্সটা টোটালটা 0.18, সেখান থেকে এক্স বাদ দিলাম, এগুলোকে ক্যালকুলেশন করে মানে বর্গমূল করে দিলাম দু সাইডটা। এখানে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস নিতে হবে, দুটো ভ্যালু আসবে, পজিটিভ ধরে এটা চলে আসছে, নেগেটিভ ধরেও আরেকটা ক্যালকুলেশন আসছে, কিন্তু সেটা আমাদের এখানে অপশানে নেই। সুতরাং অপশান বিতে একমাত্র আছে x সমান 0.06, সেটা কোথার থেকে না কিউ থেকে, এটা 4Q, এটা কিউ ছোট আছে, তাহলে মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর আধান থেকে, ক্ষুদ্রতর আধান মানে কে আছে কিউ, তাহলে কিউ থেকে 0.06 মিটার দূরে হবে, তাহলে অপশান বিটা হবে এটা। পরের যে কোশ্চেনটা আছে 8এরটা, একটা তড়িৎ দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরু কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয়, তোমরা জানো যে সরি তড়িৎ দ্বিমেরুর জন্য দু রকমের আছে, একটা আছে অ্যাক্সিয়াল পজিশন বা অক্ষীয় অবস্থান, একটা হচ্ছে ব্রড সাইড পজিশন। তাহলে অক্ষীয় অবস্থানে যেটা হয় 2p/r3, পিটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর নতুন অবস্থানে এটাকে যদি এইভাবে ছিল, এটাকে যদি ঘুরিয়ে আমরা এরকম করি, তখন এই দিকের অবস্থানটা পার্শ্বীয় অবস্থান হয়ে যাবে। দেখো ভালো করে, যেটাকে আমরা ব্রড সাইড বলি, সেই ব্রড সাইডের ভ্যালুটা হয় p/r3। তাহলে এইটাকে আমরা একটু সিস্টেমেটিক করে নিয়েছি, যে আগের থেকে সেটা 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে আগের থেকে সেটা e/2 হয়ে যাবে, অর্থাৎ ওই আগের বিন্দুতে যদি আমরা বের করতে যাই তাহলে সেটা আগের যে তড়িৎ ক্ষেত্র ছিল তার অর্ধেক হয়ে যাবে, e/2। এখান থেকে আসছে ক্যালকুলেশনটা। এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু বলা আছে যে ওই অসীম পাতলা সমতল পাত আহিত আছে সিগমা, এটা একটা স্পেশালিটি ইকুয়েশন হয়, তোমরা জানো যে খুব কাছাকাছি এই রকম আহিত পাতের খুব কাছাকাছি যদি আমরা তড়িৎ ক্ষেত্র নিতে যাই তাহলে সেটা দূরত্বের উপর নির্ভর করে না, সিগমা বাই এপসাইলন নট ইন্টু এন হ্যাট, এই মানটা ইয়ে করে চলে আসে, এই দুই দিক থেকে যে ভ্যালুটা এই মানটা যেটা চলে আসে আমরা জানি অ্যাকচুয়ালি এটা সিগমা বাই 2 এপসাইলন নটের ভ্যালুতে ইয়ে করে আসে ফ্যাক্টরটা। তো এই জায়গাটা যেটা সিগমা বাই 2 এপসাইলনের যে ভ্যালুটা কাছাকাছি, এখানে কিন্তু আর এর উপর ডিপেন্ড করে না, আর এর উপর ডিপেন্ড যদি না করে তাহলে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট পাথ হবে, স্ট্রেট লাইন হবে, এইটা হয়ে যাবে। এখানে দেখো 3টে ধারক আছে, আমি একদম কষে দিয়েছি, একটু ভালো করে দেখে নিতে পারো। 3টে ধারক আছে, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, তারা সব শ্রেণীতে আছে, 10 ভোল্ট দেওয়া আছে। তাদের তুল্য ধারকত্ব বার করে নিলাম, আমরা জানি শ্রেণীতে থাকলে সমান্তরালের ফর্মুলাটা কাজে লাগে, রোধের যেটা সমান্তরাল, এটা বের করে নিলাম। এরপরেই 10 ভোল্টে লাগানো আছে, তাহলে টোটাল চার্জ সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, টোটাল চার্জ বের করে নিয়েছি। টোটাল যে শ্রেণীতে প্রত্যেকটি ধারকে কিন্তু আধানের মান একই হয়, তাহলে এটাতেও যা আছে এটাতেও তা আছে এটাতেও তা আছে, 2-এ তাহলে ওই আধানটাই আছে, ওই আধানটায় বসালাম আমরা 100 মাইক্রোকুলম বাই 17, 100 মাইক্রোকুলম 17, তার ধারকত্ব হচ্ছে 2 এবং বিভবটা ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ এদিকে কাটাকাটি করে 50/17 ভোল্ট, এইটা উত্তর আসবে অপশান সি, 50/17 ভোল্ট। পরেরটা দেখে নাও, অ্যাম্পিয়ারের বর্তনী, আমরা এটা বলা আছে একটি আদর্শ সলিনয়েড, আদর্শ সলিনয়েড মানে কিন্তু যথেষ্ট লম্বা, ভেতরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড থাকবে এর অক্ষের উপর এবং বাইরে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। এরকম কন্ডিশনে যদি হয় তাহলে পাক সংখ্যা এর যদি এন হয়, নাম্বার অফ টার্নস যদি ক্যাপিটাল এন হয় আর দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে বি সমান হয় μ0 n/l ইন্টু আই, এটাকে আমরা ছোটো হাতের এন অনেক সময় ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে দেখো কোথাও কিন্তু আর এর যে এর যে ব্যাসার্ধ তার কিন্তু এখানে কোনো ইফেক্ট নেই, আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা বি হয়ে যাবে, আর ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ হয়ে যাবে, সূত্রটাই তো μ0 × n/l × i, সুতরাং আর নিরপেক্ষ, আর এর উপর ডিপেন্ড করবে না।
চলে আসছি আমরা 12 অঙ্কটাতে। একটি ভোল্টমিটার এর শান্টের একটা অঙ্ক দিয়েছে। তোমরা জানো যে যেরকম করে আমরা ওই গ্যালভানোমিটার শান্ট ইয়ে করি, এখানে শুধুমাত্র ভোল্টমিটার দেওয়া আছে, ভোল্টমিটারের রোধ দেওয়া আছে, তার ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথমে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাব, যে ওইটার মতো দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা সেইটা ম্যাক্সিমাম কারেন্ট I1 V/R হবে। সেখানে 150 মানে 1/2 অ্যাম্পিয়ার বা 0.5 অ্যাম্পিয়ার। এইটাকে আমরা যদি গ্যালভানোমিটার ভাবি দেখো, তাহলে এর মধ্যে আইজির মানটা হয়ে যাবে 0.5 বা 1/2, এবং জি মানে গ্যালভানোমিটার যে রেজিস্ট্যান্স এখানে 300 বসাবো। আর মেন কারেন্ট সেটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এটাকে মাপার উপযুক্ত অ্যামিটারে পরিণত করব। তাহলে এস শান্টের ফর্মুলাতে লাগিয়ে দেবো আইজি ইন্টু জি বাই I-IG। আইজির ভ্যালুটা এখান থেকে বের করে নিয়েছি, সেটা জি মানে সেই গ্যালভানোমিটারের জন্য যেটা হয় ফর্মুলাটা ওইটা লাগাচ্ছি। 300 বসালাম, আই মানে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত, আর আইজিটা 0.5। তুমি যদি হিসেব করো এটা 20 ওহম মিলবে। আরেকটা জিনিস এখানে দেখো, অবশ্যই এসব জায়গায় যখন অ্যামিটারে পরিণত করি আমরা কি করি, একটা শান্ট লাগাই, তাহলে সমান্তরালে, তাহলে এই শ্রেণীগুলো আগেই আমরা বাদ দিয়ে দিতে পারবো। এই দুটো হবে ক্যালকুলেশন করতে গিয়ে তোমার যদি একটু ইয়েও হয়, তাহলে দেখবে যে এটা 20 হবে, সেটা তোমাদের উত্তরে আসবে। এগুলো আগেই আমরা বাদ দিতে পারছি, তাহলে এটা অপশান এ হয়ে গেল। চলে আসছি এরপর 13 নম্বরে। এটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে। আমরা জানি যে এরকম জায়গার জন্য এর যে অংশটা আছে এইটা এবং এইটা এই বিন্দুর জন্য একই লাইন অফ অ্যাকশনে অবস্থিত আছে। সুতরাং এই অংশটা এবং এই অংশটার জন্য কোনো চৌম্বক ক্ষেত্র আমরা এখানে পাবো না, শুধুমাত্র এই অর্ধবৃত্তটার জন্যই পাবো। আমরা জানি যে পূর্ণবৃত্তর জন্য যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে পূর্ণবৃত্তর জন্য চৌম্বক ক্ষেত্র হয় B = μ0I/2R। তাহলে তার অর্ধেক হবে অর্ধবৃত্তের জন্য, তাহলে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করেছি, হয়ে যাবে μ0I/4R। এখানে কিন্তু ব্যাসার্ধের আর দেওয়া নেই, এ দেওয়া আছে, তাহলে μ0I/4A যে অপশানটা সেইটা হয়ে যাবে। এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল, শুধুমাত্র এইটুকু অংশের জন্যই হবে, এই দুটো অংশের জন্য হবে না, কেননা একই লাইন অফ অ্যাকশানে থাকছে পয়েন্টটা। চলে আসি এটাতে। পৃথিবীর কোনো স্থানে চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ যেটা আছে অনুভূমিক উপাংশের দ্বিগুণ। ফর্মুলা জানা আছে V = I sin θ, H = I cos θ। প্রশ্ন অনুযায়ী বসে দিলাম V = 2 × H, এগুলো রেডি করে দিলাম, মান বসিয়ে দিলাম, দেখা গেল sin θ বাই cos θ মানে tan θ, এর মান 2 এর সাথে সমান চলে আসছে। একদম ক্যালকুলেশন করলে এটা সরাসরি কম সময়ে হয়ে যাবে। এটা এই অঙ্কটা একটি ভালো অঙ্ক দিয়েছে। দেখো 1 মিটার বাহু আছে, 1 মিটার রোধ আছে, একটা বর্গাকার কুণ্ডলী। এই বর্গাকার কুণ্ডলী এটাকে কী করেছে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। এখানে একটি বিষয় আমরা জানি যে চৌম্বক প্রবাহ ফাই সেটা হয়ে যায় B.ds। এটা যদি সেই A.B এর ফর্মুলাতে আমরা ভাবি ডট প্রোডাক্টের, তাহলে VDS cos θ। বি তো দেওয়া আছে 0.5 টেসলা, বসিয়েছি 0.5। ডিএস ক্ষেত্রফল 1 মিটার বাহু আছে, বর্গাকার কুণ্ডলী, তাহলে 1 × 1 মানটা ক্ষেত্রফলের একই আসে। cos থিটাটা এখানে একটু ভালো করে দেখবে যে কুণ্ডলীর তলটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব। মানে আমরা যদি এইটা মনে করি আমাদের সেই এটা যদি আয়তাকার হয়ে যাচ্ছে, যদি আমরা বর্গাকার ভেবে নিই, বর্গাকার কুণ্ডলী সেটা কেমন আছে জানো, এইটার সাথে এটা কিন্তু পুরোপুরি এইরকমভাবে রাখা আছে। অর্থাৎ এইখানে এন আছে, এইখানে এস আছে, যাচ্ছে এরকম। এই তলটার সাথে চৌম্বক ক্ষেত্রটা লম্ব। তাহলে ভেবে দেখো না, এর যে ডিএস হবে সেটা এই দিকে হবে। তাহলে এই দিকে হলে কী হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের সাথে সেটা ডিএসের যে অভিমুখ সেটা কিন্তু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইটাতে কিন্তু কনফিউজ অনেকে হয়ে পড়বে যে লম্ব করে দেবে মানে cos থিটার অনেকে 90 করে দেবে এবং 0 উত্তর করে দেবে। এটা কিন্তু হবে না। এটা তোমার ভাবতে হবে কুণ্ডলীর যে তলটা সেইটা আছে কি আছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে এর যে ডিএসের যে দিকটা ডিরেকশান, সেই ডিরেকশানটা কিন্তু আসলে 0 ডিগ্রি, অর্থাৎ 0.5 এবার উত্তর হয়ে যাবে এটাতে। এখানে ভাষাগত একটি ব্যাপার আছে, একটু দেখে নেবে তোমরা। 16টাতে এটা তখন সরাসরি দুটো সমান্তরাল সমবায়ে লাগানো আছে। এরকম যদি হয় এদের E1, R1 আর এটা E2, R2, এরকম হলে সবসময় ক্রিস ক্রস মেথড হয়, যেটা তুল্য তড়িৎচালক বলা হবে। E1 এর সাথে R2 এর গুণ হবে, E2 এর সাথে R1 এর গুণ হবে, ডিভাইডেড বাই R1 + R2। ভ্যালুগুলো বসালে 2.6 ভোল্ট চলে আসবে। এইটা E1, E2, R1, R2 অ্যাভেলেবেল আছে। E1, R2, E2, R1 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল R1 + R2। আচ্ছা, এটি একটি ভালো অঙ্ক দিয়েছে। আইভি ক্যারেক্টারিস্টিক্স আছে। এটার যে স্লোপ তোমরা জানো যে ওয়াই অক্ষে কী আছে ডিভাইডেড বাই এক্স অক্ষে কী আছে। তাহলে ওয়াই অক্ষে আই আছে, এটাতে এক্স অক্ষে ভি আছে, I/V। এটা তাহলে 1/r এর সাথে মানে 1/, রোধের সাথে স্লোপটা হচ্ছে সমান হচ্ছে। এবার দেখো এইটার যে আছে এর যে স্লোপ একই ভোল্টেজে, এইখানে এর প্রবাহ বেশি যেটা T1 আছে,
T1-এ যদি প্রবাহ বেশি হয় তার মানে নিশ্চয়ই তার রোধ কম আছে, তাহলে এর রোধ কম আছে। আর T3-তে এর কিন্তু প্রবাহ কম আছে, তাহলে তো রোধ বেশি আছে। এটা কার জন্য? ধাতব তারের জন্য। ধাতব তারের ক্ষেত্রে কি হয় যে রোধের সাথে উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে, সমানুপাতিক সম্পর্ক আছে। তার মানে নিশ্চয়ই এর যেহেতু রোধ কম তাহলে এর টেম্পারেচারটাও কম হবে, এর যেহেতু রোধ বেশি তাহলে টেম্পারেচারটাও বেশি হবে। সেজন্য T1 লেস দ্যান T2 লেস দ্যান T3, মাঝেরটা তো একইভাবে আসবে, এটা বিচার করলেই এটা চলে আসবে, অপশান বিটা হয়ে যাবে। এবার দেখো এইটা একটা অঙ্ক দিয়েছি মিশ্র সমবায় থেকে। কোষের মিশ্র সমবায়ের আমরা যে ফর্মুলাটা জানি, একদম ডিরেক্ট ফর্মুলা, I সমান mne বাই mr প্লাস nr, এটা এইভাবে আমরা পড়ি, এমনি বাই মিস্টার nr। তো এম হচ্ছে কতগুলো সারি আছে, এন হচ্ছে কতগুলো কোষ আছে, ই তো তড়িৎচালক বল, এই বড় হাতের আরটা হচ্ছে বহির্বর্তনীয় রোধ, ছোটো হাতের আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো এখানে এম ইন্টু এন এগুলো অ্যাভেলেবেল করা আছে। সর্বোচ্চ প্রবাহে আমরা জানি যে এর এমন একটা কন্ডিশন হবে যে এইটা এবং এইটা সমান হবে। তাহলে আর বাই আর বলেছে আমাদের, প্রথমে বহিস্থ রোধ মানে বড় হাতের আর কোষের অভ্যন্তরীণ রোধ, তাহলে আর এবং আর এর অনুপাতটা এন বাই এম হয়ে যাচ্ছে, বসালে 2:1 হবে, এই অপশানটা হবে। এরপর চলে আসছি এই অঙ্কটার জন্য কিন্তু একটু তোমাদের অনেক বেশি সময় লাগবে বাবা, এটা কিন্তু কম সময়ে অঙ্ক নয়। 19-এর যে অঙ্কটা আছে দেখো, এটা আমাদের ওই যেরকমভাবে পোটেনশিওমিটারের আমরা ইয়েগুলো করি সেই সিস্টেমে কাজে লাগিয়েছি। এখানে এটা একটু ক্যালকুলেশনটা করা হয়েছে, R+10, এইটা যে আর আছে 10 কী করে আসছে না, এই 100-র জন্য কিন্তু বলা আছে 10 ওহম, R+10, এইটা হিসেব করে দেখলাম যে এই টোটালটা 800-র সাথে সমান হচ্ছে, R+10 সমান 800, তাহলে এই অংশটা হয়ে যাবে 790। এর ডিটেল ক্যালকুলেশনটা এখানে দেওয়া হলো না, 790 অপশান হবে। এটাতে কিন্তু বেশি সময় লাগবে না। হ্যাঁ, এই তুল্য রোধটা, এইটা তুমি এ আর বি বিন্দু মানে এই দিক থেকে তাকাচ্ছ, দেখছো এইখানে শুধু একটা তার দেওয়া আছে। তার যদি হয় পরিবাহী তার, তাহলে এর দুটো প্রান্তেরই কিন্তু বিভব সমান হয়। বিভব সমান হলে বিভব প্রভেদ থাকবে না, বিভব প্রভেদ যদি না থাকে প্রবাহ যাবে না। তাহলে এই যেটা 5 ওহম আছে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা মনে করতে পারি যে প্রথমে এই শেষ দিক দিয়ে করতে হবে, 2 এবং 2 এর সাথে সমান্তরালে আসে, 2 এবং 2 সমান্তরালে থাকলে তার হিসেবটা হচ্ছে 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2 মানে 1 ওহম হচ্ছে। এই দুটো মিলে 1 হয়ে গেল। সেই 1-এর সাথে 2 কিসে আছে? শ্রেণীতে আছে। 1 আর 2 মিলে 3 হয়ে গেল। 3-এর সাথে এই 3 কিসে আছে? সমান্তরালে আছে। 3-এর সাথে সমান্তরাল করে 3-এর 2 হবে। সেই 3-এর 2-এর সাথে এইটা কি আছে? আবার সমান্তরালে আছে। তাহলে 3-এর 2 এবং 3 যদি আমরা সমান্তরালে করি, আলটিমেটলি হিসেবটা 1 ওহম আসবে। এর উত্তরটা 1 ওহম হবে। ঠিক আছে, এই দিক থেকে তাকালে এইটা কিন্তু মেন ক্লু, এটা বাদ যাবে কেন না, এই পয়েন্টের পোটেনশিয়ালটা বিভবটা একই আছে। এরপরটা দেখো, এটা একদম ডিরেক্ট অঙ্ক আছে, তড়িৎ ফ্লাক্স, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সমান ই ডট ডিএস, একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, আর ডিএসটা ওয়াইজেড তলে, তোমরা জানো টোটাল আমাদের যে এটা ত্রিমাত্রিক এক্স ওয়াইজেড, এক্স অ্যাবসেন্ট আছে, এক্স যদি অ্যাবসেন্ট থাকে তার দিকে যে একক ভেক্টর আই হ্যাট হবে। 2 মিটার বাহু আছে, বর্গাকার ক্ষেত্র, তাহলে ক্ষেত্রফল করার জন্য এটাকে 4 করে নিতে হবে, তবে না, তাহলে ডিএস করে নিলাম 4, এবং তার দিকটা কী হবে? আই হ্যাট। আমরা জানি আই হ্যাটের সাথে আই হ্যাট শুধু 1 হবে, জে হ্যাটের সাথে আই হ্যাট 0 হবে, কে হ্যাটের সাথে আই হ্যাট 0 হবে। তাহলে 3 ইন্টু 4 12। এটা যদি কেউ ভুল করে 2 করে তাহলে কিন্তু 6 উত্তরে আছে, হ্যাঁ ভুল হবে না, তাহলে এটা 12 উত্তর হবে, কেন 2টা 4 করতে হবে, বর্গাকার ক্ষেত্র আছে, 2টা বাহু দেওয়া আছে। এরপরেরটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে এটা। প্রথমে আমি যখন ছবি এঁকে করে দিয়েছি, প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে একটা সমান্তরাল পাতধারকের মধ্যে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, তার এটা হচ্ছে 2, কে এটা হচ্ছে 2, এটা দেওয়া আছে। তাহলে তার যে ভ্যালুটা সিডের সমান কে ইন্টু সি মানে 2 এপসাইলন নট এ বাই ডি, এই গোটাটার ভ্যালু দেওয়া আছে 3 মাইক্রোফ্যারাড, টোটালটা 2 এপসাইলন। এবার কী বলেছে যে এই পাথটাকে কিন্তু ডবল দূরত্বে, এর যা দিয়েছিল আরও দূরত্ব করা হলো, আর ওই ফাঁকা জায়গায় একটা কে সমান 4-এর আরও একটা কিন্তু পরাবৈদ্যুতিক প্রবেশ করানো হলো। তাহলে এইটার আগে ধারকত্ব বার করে নিলি, এটার ধারকত্ব কী হবে? কে ড্যাশ মানে নূতনটা এপসাইলন নট এ বাই ডি, কে ড্যাশ মানে 4 প্রবেশ করানো হয়েছে, এপসাইলন নট এ বাই ডি এর ভ্যালু তুমি যদি এখান থেকে দেখো তাহলে 3/2 আসবে, তাহলে 3/2 করে এটা 6, তাহলে এটা 6 হলো। এবার দেখো এইটা আর এইটা পাশাপাশি রাখা আছে, এটা 3 আগে ছিল, আবার 6 প্রবেশ করানো হয়েছে, 3 এবং 6 পাশাপাশি আছে কিন্তু শ্রেণীতে, কিন্তু আমরা জানি শ্রেণীতে থাকলেও সমান্তরালের ফর্মুলা হয় ধারকে, তাহলে 3 ইন্টু 6/3 প্লাস 6 যদি হয় তাহলে 2 মাইক্রোফ্যারাড উত্তর হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করতে অনেকটা সময় লাগবে তোমাদের।
এখানে দুটি পরিবাহী আছে এক্স এবং ওয়াই, ধারকত্ব দেওয়া আছে 3c এবং c। প্রথমে এক্সের জন্য কিউ স্কোয়ার বাই 2c ফর্মুলাতে, সি তো নয় ওর কিন্তু 3c, কিন্তু 2c বসাচ্ছি, তাহলে কিউ স্কোয়ার বাই 6c হয়ে গেল। সাধারণ বিভব বের করে নিলাম, আমরা জানি মোট আধান ডিভাইডেড বাই মোট ধারকত্ব, c1 প্লাস c2 করে এটা 4c হয়ে যাচ্ছে, সাধারণ বিভব বেরিয়ে গেল। এবার এক্সের জন্য কত আধান আছে, আধানের ফর্মুলা কিউ সমান c ইন্টু ভি, সি মানে ওর ধারকত্ব 3c আর ভি মানে সাধারণ বিভব বের করে নিলাম। ওয়াইয়ের জন্য আবার কিউ সমান সি ইন্টু ভি, সি মানে ওর সি হবে, ভি মানে এইটা আসবে, বের করে নিলাম এই অংশটা। এবার আগে ওর কত ছিল শক্তি, ইউ স্কোয়ার বাই 2c ড্যাশ, মানে কিউ স্কোয়ার বাই 2c যেটা হয় ইউ ড্যাশের ভ্যালু, সি কত আছে এটা 4c, এখন টোটাল মিলে 4c হয়ে গেছে, কিউ স্কোয়ার বাই 8c হয়ে গেল। আর এটা এই যে দেখো মোট শক্তির যে অংশটা আমাদের, এটা কিউ স্কোয়ার বাই এখানে ছিল এই অংশটা, আগের যেটা কিউ স্কোয়ার বাই 2c ছিল মানে 6c, তাহলে যেটা ভাগ হওয়ার পরে হয়েছে মোট শক্তি সেটা হচ্ছে এইটা, আর আগে ছিল কিউ স্কোয়ার বাই 6c, হিসেব করলে 3/4, অপশান সি এইটা মিলবে। হ্যাঁ, 3/4। আচ্ছা, এইখানে এটা অনেকগুলো বিবৃতি আছে, হ্যাঁ এখানে দেখো একটু, এখানে দুটো উত্তরই ঠিক আছে। এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদের একটা পরিবাহী আছে, ভি বিভব প্রভেদ দেওয়া আছে। আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী যে বিচলন বেগের যে ধারণা, আই জে সমান এন ই ভিডি হয়, এবং জে মানে হয় আই বাই এ, আই সমান এন ই এ ভিডি, এটা একটা ইকুয়েশন। এখন এই ভিডি সেটা আমরা মোবিলিটি বা সচলতার সাথে ইয়ে করে দিতে পারি, যে মোবিলিটি সমান হচ্ছে ড্রিফট ভেলোসিটি বাই ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটাকে আবার ই সমান ডিভি বাই ডিএক্স ফর্মুলাতে, ই সমান আমরা ভি বাই এল, এল দৈর্ঘ্য আর দু প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি, তাহলে ই সমান ভি বাই এল আমরা বসাতে পারি। নিয়ে এটা জের সাথে একটা সম্পর্কে এসছে, জের সাথে ভি অর্থাৎ আমাদের যে তড়িৎ প্রবাহ ঘনত্ব তার সাথে যে ভোল্টেজ সেটা কিন্তু সমানুপাতিক। এখানে দেখো বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। এটা কোথার থেকে পাবো এই জিনিসটা, বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, এটা কিন্তু সম্পর্কটা মিলবে না। কেন মিলবে না, না বলা আছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ, এই দেখো এর সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে আছে, বিচলন বেগ বিভব প্রভেদ সমানুপাতিক সম্পর্ক আছে, কিন্তু বলছে দ্বিগুণ করা হলে অর্ধেক হবে, সমানুপাতিক সম্পর্কে কিন্তু এরকম হবে না, এটা ক্রস দিলাম। কিন্তু এইটা দেখো বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এই দেখো এটা তড়িৎ প্রবাহ ঘনত্ব আর এইটা হচ্ছে বিভব প্রভেদ, তাহলে এটা ডবল হলে এটা ডবল হবে, সমানুপাতিক, তাহলে এটা ঠিক আছে। আবার এই জায়গাটা দেখো প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে, তাহলে জে সমান আই বাই এ, প্রস্থচ্ছেদ যদি এটা আমরা বাড়াই, নিচেরটা যদি বাড়াই, আলটিমেটলি এই জিনিসটা কমে যাবে, এটাও ঠিক। অ্যাকচুয়াল এটা দ্বিগুণ হলে আলটিমেট এটা অর্ধেক হয়ে যেত, কিন্তু সেই জিনিসটা এখানে কমে যাবে, এটা তো ঠিক। তো আমাদের হিসেবে কেবলমাত্র এক সঠিক এটাই আছে, অ্যাকচুয়াল 1 এবং 3 সঠিক, কিন্তু এরকম কোনো আমাদের কাছে অপশান নেই বলে আমরা এইটাকে ইয়ে করলাম। দেখা যাক সংসদ এটা কি দেয়, এটাও দিতে পারে বা এমনও হতে পারে এটা বি এবং সি দুটোও হতে পারে। এটাও ঠিক দেখাচ্ছে কিন্তু হিসেবে আমাদের, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু কমে যাবে, কত কমে যাবে সেটা বলা নেই, সেজন্য হয়তো প্রিসাইজনেস যদি আমরা রাখি তাহলে একমাত্র বিবৃতি 1টাই ঠিক আছে, সবচেয়ে বেটার মিলছে। এরপর চলে আসি, এটা তো সরাসরি আছে যে একটা তারের যদি প্রস্থচ্ছেদ একই রেখে আমরা দৈর্ঘ্যটাকে টেনে বাড়িয়ে দিই, যদি এন গুণ তার দৈর্ঘ্য করা হয় তাহলে নূতন রোধ হয় এন স্কোয়ার আর। এখানে তো এক্স গুণ করা আছে, তাহলে এক্স স্কোয়ার আর হবে, যেরকম এন স্কোয়ার আর হয় ওইটাই লিখে দিয়েছি আমি, এক্স গুণ বৃদ্ধি হয়েছে তাহলে এক্স স্কোয়ার আর হবে, এটা থিওরি থেকে সরাসরি প্রশ্ন। আচ্ছা, এখানে বলা আছে যে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে কোন ক্ষেত্রে। তো দেখো ব্যাটারি এর এই যে সূত্রটা হয় পি বাই কিউ সমান আর বাই এস, এই রোধগুলোর যে অনুপাত সেইটা, এটা যদি বাহুর রোধগুলোকে চেঞ্জ করে দিই তাহলে তো এর অবস্থার নিষ্পন্দ অবস্থার এটাই তো শর্ত, তাহলে তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাই প্রথমে আসছে। ব্যাটারি গ্যালভানোমিটার অবস্থান বিনিময় করা হলে আমরা জানি যে এটা কিন্তু একই রকমের থেকে চেঞ্জ হয় না। অন্য তড়িৎচালক বলের ব্যাটারি নিলেও এই শর্তটা মান্যতা পাবে, অন্য রোধের গ্যালভানোমিটার নিলেও এই শর্তটা মান্যতা পাবে, শুধুমাত্র পি কিউ আর এস যে রোধগুলো সেগুলোকে চেঞ্জ করলেই নিষ্পন্দ অবস্থাটা পরিবর্তিত হবে, সুতরাং অপশান এটা হবে। এবার কোথায় গেল 27টা, দুটি বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, চৌম্বক ভ্রামক, এটা পিএম সমান আই ইন্টু এ মানে ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, PM1 PM2 করে নিলাম, I1 ইন্টু পাই আর ওয়ান স্কোয়ার, I2 পাই আর টু স্কোয়ার, এটাকে 1/2 দেওয়া আছে। এবার বলা আছে চৌম্বক ভ্রামকের অনুপাতটা দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাতগুলো R1 R2 দেওয়া আছে,
I1 I2 বার করতে, এখান থেকে দেখো কীরকমভাবে বার করে নিলাম, I1 I2 আমরা দিয়ে এটা হিসেব করে 2:1 আসছে, বসালেই হবে সূত্রে, একদম ডিরেক্ট সূত্রে। কিন্তু এগুলো সব ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ, ওএমআরে করার জন্য যে সাফিসিয়েন্ট টাইম সেটা কিন্তু এখানে থাকছে না। এরপর দেখো দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল আছে এফ। এটা আমরা জানি যে এটা একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলার থেকে আমি করেছি, μ0I1I2/2πd। সমান্তরাল তাদের যদি এই যে লম্ব দূরত্বটা ডি হয় তাহলে এই ফর্মুলাটা প্রথমে হয়। পরেরটায় বলেছে প্রবাহগুলো সব দ্বিগুণ, 2I1 2I2 করে দিয়েছি, আর দূরত্বটা 3 গুণ, মধ্যবর্তী যে দূরত্ব সেটা 3 গুণ করে দিয়েছি। নিয়ে দেখা গেলো 4/3 একটা বাইরে আসছে, আর ওই এফের সাথে 4/3 ইন্টু এফ হয়ে যাবে, 4/3 ইন্টু এফ, 4f/3, এটা মিলে গেল। পরেরটা দেখো, ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক, প্রথমে এই তারটা আছে, দুটো মেরু শক্তি করা আছে, দৈর্ঘ্য এল নিয়ে নিয়েছি, তাহলে এম সমান QM ইন্টু এল। এইটাকে আমরা বাঁকিয়ে এরকম করেছি, অর্ধবৃত্ত করেছি, তাহলে অর্ধবৃত্তের পরিধি পূর্ণবৃত্তের জন্য 2πr, অর্ধবৃত্তের πr হবে, এলের সাথে সমান আর বের করে নিলাম। তাহলে এবার এই মেরু শক্তি দুটোর যে ডিস্টেন্স, যেটাকে আমরা চৌম্বক দৈর্ঘ্য বলি আসলে, সেটা কী হয়েছে 2r হয়ে যাচ্ছে। তাহলে QM ইন্টু 2r, 2r এর ভ্যালু বসালাম, আর QM এখান থেকে বসিয়ে দিলাম m/l, কাটাকাটি করে দেখা যাবে 2m/π। এটা বইয়েও আছে, অঙ্ক থিওরির ইয়েতে দেওয়া আছে। এটা তিরশ্চুম্বক পদার্থ, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমরা জানি তীয়, পরাচুম্বক, তিরশ্চুম্বক, অয়স্চুম্বক। তিরশ্চুম্বকটা কিন্তু এমন, এটা কিন্তু চৌম্বক ক্ষেত্রে কী হয়, ও কিন্তু বিকর্ষিত হয়। তাহলে বিকর্ষিত এইচ ফিল্ড আমরা যদি বাইরে দিই, তাহলে বি ফিল্ড যেটা ওর ভেতরে, এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর বি হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে ওর ভেতরে বাইরে আমরা যেমনই দিই না কেন, যেহেতু তিরশ্চুম্বক এটা বিকর্ষিত হয়, তাহলে ওর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা সবসময় কম হবে। তাহলে কম হওয়ার জন্য বি লেস দেন এইচ, এইচটা কিন্তু বাইরের থেকে আমরা দিচ্ছি, আর বিটা ওর ভেতরে হচ্ছে, সুতরাং বিটা একটু কম হবে। এইটা বেশি হবে অয়স্চুম্বকের জন্য, আর একটু বেশি হবে পরাচুম্বকের জন্য, এই তিনটাই দিয়েছে। এটা তোমরা বুঝতে পারছো যে ই সমান -dφ/dt, এখান থেকে আমরা করে দিতে পারি ফ্যারাডের যে সূত্রগুলো আছে সেখান থেকে। ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, প্রথমে dφ/dt বের করে নিলাম, ই সমান -dφ/dt, টাইমের ভ্যালুটা 1 সেকেন্ড বসিয়ে দিলাম, নিয়ে আই সমান E/R করে দিলাম, বসিয়ে দিলে দেখা যাবে -1 আসছে, আমাদের এখানে অপশান 1 আছে, তাহলে এই অপশানটা মিলে যাবে, অপশান ডি। এবার চলে আসছি পরিবর্তিত তড়িৎ চলাবল, দেখা একদম আমি এখানে পাশে লিখে দিয়েছি, ই সমান এটা দেওয়া আছে, আর আমরা জানি এটা ই সমান E0 sin ω t মাইনাস এইটা। এবার E0-র সাথে ERMS সমান E0/√2, RMS মান শীর্ষ মান 220/√2, এইটা মিলে গেল, এইটা মিলে গেল, এই দুটো বাদ দিলাম। এবার দেখো এইটা কি আছে, ওমেগা সমান 100π, ওমেগা মানে 2πn কিংবা 2πf যা বসাবে, তাহলে f/n কম্পাঙ্ক 50 হয়ে যাচ্ছে, এখান থেকে 2π, তাহলে এটা দিয়ে 2π কেটে গেল 2, তাহলে f সমান 50 আসছে, তাহলে এটা মিলছে এখান থেকে। 33-এরটা এখানে এলসিআর বর্তনীতে, এলসিআর যেটা আছে আমাদের শ্রেণী অনুনাদ যখন হবে তখন প্রবাহ সর্বোচ্চ হবে, তার যে জেড, তার যে ইম্পিডেন্সের ভ্যালুটা আমরা জানি √r² প্লাস XL মাইনাস XC²। এই মানটা যদি প্রবাহ সর্বোচ্চ হতে হয় তাহলে জেডের মানটা সর্বনিম্ন হতে হবে, সর্বনিম্ন হতে হলে এইটা কি হতে হবে, এই পার্টটা 0 হতে হবে, এই পার্টটা 0 হলে এই দুটোকে সমান হতে হবে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এই দুটো যদি সমান হয়ে যায় তখন সেক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে। তাহলে অপশান এটা হয়ে যাবে, অপশান সি যেটা আছে সেটাই হয়ে যাবে। কেমন, XL সমান XC, ওমেগা সমান 1/ωc। 34-এরটা দেখো, এসি বর্তনে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের RMS মান আর গড় মান, এটা ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক থেকে দিয়েছে, তোমরা বুঝতে পারছো। IRMS এর ভ্যালু এটা জানি, আই অ্যাভারেজের ভ্যালু জানি, দুটোকে অনুপাত করে দিলে π/2√2 আসে, ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক থেকে এটা দেওয়া হয়েছে, তোমরা পড়েছো এটা এসিতে। এখানে ট্রান্সফরমারের একটা অঙ্ক দুবার ক্যালকুলেশন করতে হবে। একটা প্রাথমিক কুণ্ডলীর যে পাক সংখ্যা সেটা NP, P ফর প্রাইমারি, প্রবাহ দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, সেটা প্রাথমিক কুণ্ডলীর IP ধরে নিয়েছি। ইনপুট ক্ষমতা, ক্ষমতা মানেই তো ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাহলে P ইনপুট হবে VP ইন্টু IP, সেটা দেওয়া আছে 1 কিলোওয়াট মানে 1000। তাহলে দেখো আবার 4 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, তাহলে এখান থেকে তো ভোল্টেজটা পেয়ে যাব 250 ইন্টু 4 যদি করা হয় 1000, তাহলে প্রাইমারির ভোল্টেজটা পেয়ে গেলাম। এবারে সেকেন্ডারির যে ভোল্টেজ সেটা ওরা বলে দিয়েছে এত হতে হবে, 500 ভোল্ট। NP প্রাইমারির যে নাম্বার অফ টার্নস পাক সংখ্যা দেওয়া আছে, তাহলে ভোল্টেজের সাথে যে পাক সংখ্যা সমানুপাতিক হয়, VS/VP সমান NS/NP,
আমার এনএস বার করতে হবে, হিসেব করে নিয়ে দেখছে এটা 1000-এর সাথে মিলবে, অর্থাৎ 1000টি হলে এটা ঠিক হবে। ঠিক আছে, বেশ, এখানে তো 35টা প্রশ্ন হয়ে গেল। যদিও প্রশ্নটা একটু লেন্দি ছিল, 1 ঘন্টা 15 মিনিটে এটা করা একটু সত্যিকারের ওএমআর মিলিয়ে করা একটু চাপের আছে। যাই হোক, তোমরা একবার সকলে এটা মিলিয়ে নেবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।